ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো আনসিন প্যাসেজ বা রিডিং কম্প্রিহেনশন, যেটা স্কুল লেভেলের ইংরেজি পরীক্ষার ক্ষেত্রেই বলো বা যে কোনো কম্পিটিটিভ লেভেল পরীক্ষার ক্ষেত্রেই বলো, এটা একটা কিন্তু চিন্তার বিষয় যে কম্প্রিহেনশন কিভাবে আমরা করব। পড়তে পারছি না এবং প্রত্যেকটা প্রশ্নই যে উত্তর দিচ্ছি এমসিকিউ বলো আর এসএকিউ বলো না কেন, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেই বলো, সেগুলো আমরা ভুল করছি। আজকে যদি এই ক্লাসটা তোমরা ফলো করো, আশা রাখছি তোমাদের এই কম্প্রিহেনশন প্যাসেজ সম্বন্ধে চিন্তা ভাবনাটা পুরোটাই দূর হয়ে যাবে। কম্প্রিহেনশন কথাটা এসছে কম্প্রিহ্যান্ড থেকে। কম্প্রিহ্যান্ড মানে বুঝতে পারা। কম্প্রিহ্যান্ড তার নাউন ফর্ম হলো, এটা হলো ভার্ব, তার নাউন ফর্ম হলো কম্প্রিহেনশন, বোঝা, এটা বোধ। তো প্রথমেই যে কাজটা করতে হবে, কম্প্রিহেনশন ধরো তোমার কোনো পরীক্ষায় একটা পড়লো কম্প্রিহেনশন বা আনসিন প্যাসেজ, সেটা তুমি কিভাবে করবে? সেটা দু ধরনের হতে পারে। একটা প্রোজের আকারে থাকতে পারে, গদ্যের আকারে থাকতে পারে, বা প্যারাগ্রাফ থাকতে পারে গদ্যের আকারে, আর একটা হচ্ছে পোয়েট্রি বা পোয়েম থাকতে পারে, কোনো কবিতাও থাকতে পারে, কোনো গদ্যও থাকতে পারে, এবং সেগুলোর থেকে তোমাকে ইউ উইল বি আস্কড আ লট মোর কোয়েশ্চেনস। প্রশ্ন তোমাকে অনেক ধরনের দিতে পারে। প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি আগেইন অ্যান্ড আগেইন। বারবার করে প্যাসেজটা কি করব, পড়বো, একবার বা দুবার পড়বো, ওয়ান্স অর টুয়াইস। পড়ে মিনিংটাকে কি করার চেষ্টা করব, কম্প্রিহেন্ড করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। নাম্বার 2 কি করতে হবে, ফোকাস অন দ্য মেন পয়েন্টস। প্রধান যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করতে হবে। যে সমস্ত এক্সাম্পল গুলো আছে সেগুলোকে কি করতে হবে, বর্জন করতে হবে, আলোকপাত করতে হবে, মেন পয়েন্টস এর উপরে ফোকাস করতে হবে। তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে রিডিং স্পিড। আমাদের যে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে, স্কুল লেভেলের এক্সামের ক্ষেত্রে আমাদের অনেক টাইম থাকে কম্প্রিহেনশন করার জন্য বা আনসিন প্যাসেজ করার জন্য, কিন্তু যখন কম্পিটিটিভ আমরা এক্সামে যাই তখন কি করতে হবে, আমাদেরকে খুব তাড়াতাড়ি আনসিন প্যাসেজটা পড়ে খুব তাড়াতাড়ি আনসারগুলো করতে হবে। কি করতে হবে, এই জন্য আমাদের রিডিং হ্যাবিট একটা তৈরি করতে হবে। কি করে রিডিং হ্যাবিট তোমাদের তৈরি হবে, তোমরা রিডিং নিউজ পেপার মে হেল্প ইউ। নিউজ পেপার, ইংরেজি নিউজ পেপার পড়বে, ইংরেজি নিউজ দেখবে, কোনো ইংরেজি গল্পের বই পড়বে, ছোটদের গল্প বই পড়বে, ছোটদের গল্পগুলো পড়বে, কোনো কমিক্স পড়লে, কোনো ড্রামা পড়লে, কোনো শর্ট স্টোরিজ পড়লে, ইংরেজি যে ছোট ছোট গল্পগুলো সেগুলো যদি পড়ো, অনেক কিন্তু তথ্য পাওয়া যায়। বা ইংলিশ যে সমস্ত নিউজ অ্যাপসগুলো রয়েছে, ছোট ছোট নিউজ অ্যাপসগুলো, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলেছিলাম ইন শর্টস, সেখানে 60 ওয়ার্ডের মধ্যে কোনো একটা নিউজকে তুলে ধরা হয়। সেখানে তুমি কি করবে, ডে টু ডে লাইফে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোর সাথে তুমি ইংরেজিতে কি করতে হবে, প্রথম প্রথম বুঝতে অসুবিধা হবে তোমার, আস্তে 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 কিন্তু সেগুলোর সাথে তুমি ধাতস্থ হয়ে যাবে। তাহলে এগুলো তোমাকে রিডিং স্পিডটা তোমার বাড়িয়ে তুলবে। বা প্যাসেজ, আনসিন প্যাসেজ বারবার বারবার করে প্র্যাকটিস করব। আমি প্রথমে না দেখে প্র্যাকটিস করব, ডিকশনারি দেখবো না। তারপর আমরা কি করব, আননোন ওয়ার্ডগুলোকে মার্কিং করে রাখবো। তারপর নিজে একটা মিনিংটাকে পড়ে, প্যাসেজটাকে পড়ে মিনিংটা গেস করার চেষ্টা করব, আন্দাজ করার চেষ্টা করব। তারপর কি করব, সমস্ত উত্তরগুলো করে নেব। তারপর কি করব, প্যাসেজটাতে আবার চলে আসবো। আমরা যখন বাড়িতে প্র্যাকটিস করব, প্যাসেজটাতে আবার চলে আসবো, এবং প্যাসেজটাতে এসে কি করব, আমি ডিকশনারি যে সমস্ত ওয়ার্ডগুলো আননোন আমার, সেই ওয়ার্ডগুলোর মিনিং আমি একটু তো গেস করেছিলাম, এরপর আমি ডিকশনারি থেকে সেই মিনিংগুলো দেখে নেব, সেই মিনিংগুলো লিখে নেব, সেগুলো কোন পার্টস অফ স্পিচ সেটা দেখে নেব। সেই ওয়ার্ডগুলো তুমি আবার ডে টু ডে লাইফে কি করতে পারবে, ইউ ক্যান ইউজ দেম ইন ইউর স্পিকিং, ইন ইউর রাইটিং। তো রিডিং হ্যাবিট এইভাবে বাড়াবো। আনসিন বেশি বেশি করে আনসিন প্যাসেজ প্র্যাকটিস করবো, বেশি বেশি করে নিউজ পেপার পড়বো, সমস্ত জিনিস পড়ে আমাদের রিডিং স্পিডটাকে বাড়াবো। চোখের দৃষ্টিশক্তিটাকে কি করব, আরো নিপুণ করব, যাতে করে আনসিন প্যাসেজটা আমি খুব তাড়াতাড়ি কি করতে পারি, কুইকলি পড়তে পারি। লজিক্যাল পাওয়ার, তোমার মধ্যে লজিক্যাল পাওয়ার তৈরি করতে হবে। ওই আনসিন প্যাসেজ বা বিভিন্ন জিনিস পড়ে 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 তোমার মধ্যে একটা যৌক্তিক ক্ষমতা তৈরি হয়ে যাবে। নিজের থেকে যুক্তি, এইটা প্রথমে, এইটা হ্যাঁ, এই কারণ, এটা তার ফল, এই ফলে এইটা হলো, একটা লজিক্যাল পাওয়ার তোমার মধ্যে তৈরি হবে। আর কি তৈরি হবে, অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি হবে, বিশ্লেষণাত্মক যে শক্তি, অ্যাবিলিটি তৈরি হবে। বিশ্লেষণ করতে পারবে কোনো একটা বিষয়কে, এটার জন্য এইটা হলো, বিশ্লেষণ করতে পারবে। রিজনিং পাওয়ার তৈরি হবে,
কারণ কারণ দিয়ে যে কোনো জিনিসকে বিবেচনা করার শক্তি তোমার মধ্যে তৈরি হবে যদি তুমি আনসিন প্যাসেজ বারবার বারবার করে পড়ো, বা এটাও থাকতে হবে তোমার মধ্যে, এই জিনিসগুলো থাকতে হবে। মেন মোটিভ বা আইডিয়া বা থিম এটা বুঝতে হবে যে প্যাসেজটার মধ্যে কি আসল বিষয়বস্তু, কি ধারণাটা কি আসল, বা আসল কোন বিষয়বস্তুর উপরে এই প্যাসেজটা নির্মিত সেটা বোঝার কি করতে হবে, চেষ্টা করতে হবে। এরপর চলে আসি ভোকাবুলারি, শব্দ ভান্ডার। তোমার মধ্যে শব্দ ভান্ডার তো তৈরি করতেই হবে। আমি শব্দ ভান্ডার তৈরি করার জন্য বলেছি প্রসেস কতগুলো, যেমন প্রত্যেকদিন দুটো করে শব্দ মিনিমাম, শব্দ বলো বা ফ্রেজ বা যে কোনো কিছুই আমরা একটা ডায়েরি মেনটেন করে প্রত্যেকদিন কি করব, আমাদের ভোকাবুলারিটাকে বাড়াবো। সেগুলোকে আবার শুধুমাত্র লিখে রেখে দিলে হবে না, সেগুলোকে তোমার লিখাতে বা কথা বলাতে ইউজ করতে হবে। ইউসেজটা হচ্ছে জরুরি। সেই ভোকাবুলারি আস্তে আস্তে তোমরা গেসিং পাওয়ার তৈরি হবে। যত প্যাসেজ তোমরা পড়বে তত যে মিনিংটা আন্দাজ করার যে ক্ষমতা, নট গ্যাসিং রাদার গেসিং, অনুমান করা বা অ্যাজিউম করতে পারবে, ধারণা করতে পারবে। কিন্তু ধারণাটা পুরোপুরি একেবারে তোমার কল্পনীয় হলে চলবে না, যাতে প্যাসেজের সাথে মানানসই। এরপর কিওয়ার্ডস, সেই প্যাসেজটা কতগুলো কিওয়ার্ডস থাকে, সব ওয়ার্ড কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো হচ্ছে কিওয়ার্ডস আনসিন প্যাসেজটা মেন পয়েন্টগুলো সেগুলো ক্যারি করে, প্রধান বিষয়বস্তু বা প্রধান ধারণাটাকে সেটা ক্যারি করে। সেই ওয়ার্ডগুলো মানে বিবেচনা করতে হবে কোনগুলো সেগুলো। নাম্বার 10, ফাইনালি যেটা কি করতে হবে, ট্রান্সলেট কমপ্লেক্স লাইন ইনটু ইজি লাইন্স। জটিল শব্দে সেগুলো থাকবে, কিন্তু সেগুলোকে তোমার নিজের ভাষায় আনসিনটাকে কি করে নিতে হবে, প্রকাশ করে নিতে হবে ওই কম সময়ের মধ্যেই। এরপর আমরা চলে আসি প্রশ্ন, যে আনসিনে কোন কোন প্রশ্ন থাকতে পারে। আনসিন দেখো স্কুল লেভেলে যখন আনসিন প্যাসেজ করব সেখানে তোমার এমসিকিউ থাকছে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে সেখানে থাকে এসএকিউ শর্ট টাইপ কোশ্চেন, সেখানে থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো কি করে করব, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য আনসিন প্যাসেজ কিন্তু একবার তুমি পড়লে প্রথমে, তারপর প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু আনসিনটা প্রত্যেকবার পড়তে হবে। কারণ কি, আমি প্রত্যেকটা প্রশ্নের জন্যই খুঁজে খুঁজে দেখবো প্রথম থেকে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে সেই অংশটা যেখানেই পাবো সেই অংশটাকে আমরা ফোকাসটা রাখবো যখন ওই প্রশ্নটা করব উত্তর। এরপর প্রধান যে বিষয় প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে টাইটেল, নামকরণ। রিডিং একটা তো তুমি প্যাসেজ পড়লে, প্যাসেজটা পড়ে তো বুঝতে পারবে যে সেই প্যাসেজটা কোন থিমের উপর নির্মিত, তার সেন্ট্রাল আইডিয়াটা কি, সেই অনুযায়ী তার নামকরণটা কি হতে পারে, যেটা প্রশ্নে অনেক সময় আসে, এমসিকিউ টাইপ প্রশ্নতে আসে যে টাইটেলটা কি, চারটা অপশন দিয়ে দিল, কোন টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তোমাকে কি করতে হবে, বিবেচনা করতে হবে। প্যাসেজটা ভালো করে পড়লে তবেই তো তুমি বুঝতে পারবে কোন বিষয়টার উপরে বেশি আলোকপাত করা হয়েছে, সেটাই হচ্ছে তার টাইটেল। থিম সেটাই, থিম বা সেন্ট্রাল আইডিয়া, কেন্দ্রীয় বিষয়বস্তু, কোন কোন থিম কি, বিষয়বস্তু কোন বিষয়বস্তুর উপরে প্যাসেজটা বা কবিতাটা দেওয়া আছে, সেটা একটা প্রশ্ন থাকতে পারে। এমসিকিউ প্রশ্ন থাকছেই, সেই এমসিকিউর মধ্যেই যে কোনটা সঠিক উত্তর সেটা তো বিবেচনা করে লিখতে হবে, যেটা ইনফরমেটিভ থাকতে পারে। হয়তো কোনো একটা দেওয়া থাকলো যে এইটার আয়তনটা হচ্ছে এত, তখন দিয়ে দিল এইটার আয়তনটা এত এত এত, চারটা অপশন দিয়ে দিল, প্যাসেজ থেকে ঠিক ওই জায়গাটা খুঁজে তোমাকে আনসারটা লিখতে হবে। অল্টারনেটিভ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা সঠিক অল্টারনেটিভ। আর এমসিকিউ তো কম্পিটিটিভ এক্সামের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা তো পুরোটাই তো এমসিকিউ থাকে এখন। এরপর সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস, সমার্থক শব্দ থাকতে পারে এবং বিপরীত শব্দ থাকতে পারে। আর একটা প্রশ্ন থাকতে পারে সমার্থক শব্দ বা বিপরীত শব্দ। তো সমার্থক শব্দ বিপরীত শব্দ আনসিন প্যাসেজ থেকে যখনই আমরা করছি তখনই একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেখতে হবে যে কোন সমার্থক শব্দটা দিয়েছে এবং প্যাসেজ থেকে কোন সমার্থক শব্দটা হবে সেটা কোন পার্টস অফ স্পিচ। মানে আমি বলতে চাইছি যে ভার্বের দিয়ে দিল তোমাকে সিনোনিম, প্যাসেজ থেকে কোন শব্দটার অর্থ হচ্ছে এইটা, তো ওইটা বুঝবে যে ওইটা যদি ভার্ব হয় তাহলে প্যাসেজ থেকে তুমি শুধু ভার্বগুলোই খুঁজবে যে কোন ভার্বগুলোর অর্থ হচ্ছে ওইটা বা বিপরীত শব্দ হচ্ছে ওইটা। নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে
অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব, সেটা যেন মনে থাকে। তাহলে প্রত্যেকটা শব্দ দেখার দরকার নেই, আনসিন প্যাসেজটাকে প্রথমে তোমরা তো বোঝার চেষ্টা করছো, তারপর কি করতে হবে সিনোনিম বা অ্যান্টোনিম কি করে তোমরা লক্ষ্য রাখবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, সেই অনুযায়ী আমরা প্যাসেজটাতে কি করব খুঁজে খুঁজে দেখব যে ওই শব্দটার মিনিং কোন শব্দটার সাথে ম্যাচ করছে বা বিপরীত শব্দ কোন শব্দটার সাথে ম্যাচ করছে। নেক্সট এক ধরনের প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে রেটোরিক্যাল ডিভাইসেস। এখন আধুনিক যে সমস্ত এক্সামগুলোতে আসছে রেটোরিক্যাল ডিভাইসেস, টেট পরীক্ষাগুলোতে জেনারেলি এগুলো আসে বা যে কোনো অন্য পরীক্ষাগুলোতেও আসছে। রেটোরিক্যাল ডিভাইস হচ্ছে, এই রেটোরিক্যাল ডিভাইস নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো, যেমন সিমিলি, মেটাফোর, ট্রান্সফার্ড অ্যাপিথেট, হাইপার ব্যাটন। মানে একটা লাইন দিয়ে দিল, ধরো যে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকলো যে হি ইজ লাইক আ রোজ, সে হচ্ছে একটা গোলাপের মতো। তো এইটা হচ্ছে তার সাথে, তাকে গোলাপের সাথে তুলনা করা হচ্ছে। তো এটা একটা রেটোরিক্যাল ডিভাইস যার নাম হচ্ছে সিমিলি। সিমিলিতে কি করা হয়, একটা একজনের সাথে আরেকজনকে তুলনা করা হয়, একটা জিনিসকে আরেকজনের জিনিসের সাথে বা কোনো একটা ব্যক্তিকে কোনো একটা জিনিসের সাথে তুলনা করা হয় লাইক কিংবা অ্যাজ ব্যবহার করে। তুমি এটা জানো, যদি জানো তবেই তো তুমি করতে পারবে। তোমার কোনো একটা অপশন থাকলো সিমিলি, তখন তুমি সেটা রাইট দাগ দিলে যে সিমিলি। এরকম রেটোরিক্যাল ডিভাইসেস থাকতে পারে। আর কি কি থাকতে পারে, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ থাকতে পারে। এটা কিন্তু খুবই ভাইটাল। আমি বলেছিলাম যে একটা প্যাসেজকে পড়া বা তার অর্থটাকে কম্প্রিহেন্ড করা, বোঝা। কম্প্রিহেন্ডে যেমন বললাম, কম্প্রিহেন্ডটা হচ্ছে ভার্ব, তোমাকে দিয়ে দিল যে কম্প্রিহেনশন শব্দটি হলো একটি নাউন, একটি অ্যাডজেক্টিভ, একটি ভার্ব, একটি অ্যাডভার্ব। তখন কম্প্রিহেনশন মানে এসআইওএন আছে, সাফিক্স থাকলে সেটা হবে নাউন। আমি বলেছি এর আগের ক্লাসে, বিভিন্ন ক্লাসে বলেছি। কম্প্রিহেন্ডটা হলো তার ভার্ব। এই জন্য কি করতে হবে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তোমাদেরকে বারবার বারবার করে পড়তে হবে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মানে একটা শব্দের নাউন রূপ, তার অ্যাডজেক্টিভ রূপটা কি, তার ভার্ব রূপটা কি, তার অ্যাডভার্ব রূপটা কি। যেমন বিউটিটা হলো নাউন, বিউটিফাই হলো ভার্ব, বিউটিফুলটা হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুলিটা হলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলো যোগ হয়ে অ্যাডভার্ব হয়। পার্টস অফ স্পিচ বোঝা কিন্তু একান্তই জরুরি। যে কোনো প্যাসেজকে পড়তে গেলে তুমি কবিতাই বলো বা গদ্যই বলো, প্যাসেজ কিন্তু পার্টস অফ স্পিচ অনুযায়ী তুমি যদি পড়ো, তাহলে মানে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচের কাজ করছে, নাউন হলে নাউন, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ, ভার্ব হলে ভার্ব, অ্যাডভার্ব হলে অ্যাডভার্ব। এই জন্য আমার পার্টস অফ স্পিচের ক্লাসগুলো অবশ্যই তোমরা ফলো করবে। তো কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটা একটা প্রশ্ন আসে। এরপর প্রশ্ন আসে গ্রামাটিক্যাল ডিভাইসেস ইউজড। গ্রামাটিক্যাল ডিভাইসেস মানে একটা দিয়ে দিল যে সুইমিং ইজ, সুইমিং দিয়ে একটা তোমাকে প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে, সেখান থেকে আনসিন মানে এমসিকিউ করতে দিয়েছে তোমাকে। সুইমিং ইজ আ গ্রেট এক্সারসাইজ। তো এখানে দিয়ে দিল, এখানে সুইমিং শব্দটি হলো একটি জিরান্ড, একটি পার্টিসিপল, একটা ইনফিনিটিভ, একটা যে কোনো একটা দিয়ে দিল। তখন ওই যে সুইমের সাথে আইনি যোগ হয়েছে, সেটা নাউনের কাজ করছে, তাহলে সেটা হলো জিরান্ড। এই জন্য তোমাকে কিন্তু গ্রামাটিক্যাল ডিভাইস, গ্রামারের ক্লাসগুলো কিন্তু করতে হবে। গ্রামাটিক্যাল ডিভাইসও জানতে হবে যে কোন কোন গ্রামাটিক্যাল ডিভাইস কখন কোন সময় কাজ হচ্ছে। সেই ধরনেরও প্রশ্ন এক ধরনের থাকে। আর একটা যে সমস্ত টেট পরীক্ষাগুলোতে, সিটেট বা যে কোনো টেট পরীক্ষাগুলোতে থাকে, সেগুলোকে প্যাডাগজিক্যাল ইস্যুস। প্যাডাগজিক্যাল ইস্যুস গুলো কি হয়, সেখানে মানে শিশু মনস্তাত্ত্বিক বিষয়ক প্রশ্ন থাকে। অর্থাৎ হলো যে একটা কোনো একটা বিষয়ের যে মনস্তাত্ত্বিক বিষয়ের প্রশ্ন, মনস্তাত্ত্বিক বিষয়ের প্রশ্ন মানে যে এই একটা বাক্য, এই বাক্যকে একটা শিশুকে তুমি এটা কিভাবে শেখাবে, কোন পদ্ধতিতে শেখাবে। তোমাকে 4টা পদ্ধতি দিয়ে দিল, সেই পদ্ধতিটা সেখানে তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। সেটা এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে কত ধরনের প্রশ্ন হতে পারে। এরপর কি হয়, স্কুল লেভেলে যে সমস্ত আনসিন প্যাসেজগুলো হয়, সেখানে কি হয়, WH প্রশ্ন থাকে, WH প্রশ্ন থাকে, বা কোনো একটা প্রশ্ন থাকে, বড় প্রশ্ন এসএকিউ যেগুলো থাকে, সেগুলো শুধুমাত্র তথ্যটা লিখতে হয়। তাহলে কি করবে, তুমি যখনই প্রশ্নটা পড়ছো তখনই আনসিনটা খুঁজে খুঁজে যেতে হবে সেই অংশটা কোথায়। সেই অংশটা যখনই তুমি পাবে, তখনই সেখানেই নিশ্চয়ই সেই উত্তরটা লুকিয়ে আছে, বা তার আগে বা তার পরে নিশ্চয়ই উত্তরটা লুকিয়ে আছে। প্রশ্নটার মিনিং অনুযায়ী তুমি উত্তরটা লিখবে।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও তোমাকে একই জিনিস করতে হবে, শূন্যস্থান পূরণও। যে শূন্যস্থান পূরণে কি হয়, যে যতটা অংশ দেওয়া থাকে সেই অংশটা বুঝতে হবে কোথায় আনসিন প্যাসেজ দেওয়া আছে, ততটা গ্রামাটিক্যাল ডিভাইসেসের মধ্যে যেমন রয়েছে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে কোনো কিছু সেখানে থাকতে পারে। আরও থাকতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশন, সেটাও থাকতে পারে। অথবা থাকতে পারে এরর কারেকশনের মধ্যে যে কোনো একটা এরর কারেকশন থাকতে পারে। থাকতে পারে পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ডের ব্যবহার, থাকতে পারে মুডের ব্যবহার, থাকতে পারে প্রপার ফর্ম অফ দ্য ভার্বস, ভার্বের সঠিক যে কোন ফর্মটা ব্যবহার করা হবে বা কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করা হবে, সেটাও এক ধরনের প্রশ্ন থাকতে পারে। আর একটা বিষয় থাকতে পারে নাম্বার 8, সেটা হলো প্যাডাগজিক্যাল ইস্যুস। প্যাডাগজিক্যাল ইস্যু মানে হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টেরই টেটে সাধারণত এই সমস্ত প্রশ্নগুলো পড়ে। প্যাডাগজিক্যাল ইস্যুগুলো শিশু মনস্তাত্ত্বিক বিষয়গুলো, যেমন বাংলা হয়তো পড়লো, বাংলার শিশু মনস্তাত্ত্বিক দিকগুলো পড়লো, তো সেরকম ইংরাজি পড়লেও সেই ইংরাজির উপরে শিশু মনস্তাত্ত্বিক দিকগুলো মিনস প্যাডাগজিক্যাল যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়েও একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং আনসিন প্যাসেজ বা কম্প্রিহেনশন সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হলো। আগামী ক্লাসগুলোতে আমি 2-4টা করে আনসিন প্যাসেজ, প্রোজ এবং পোয়েম কিছু তোমাদেরকে প্র্যাকটিস করাবো এবং সঠিকভাবে দেখাবো যে কোন ধরনের প্রশ্ন হয় এবং কি করে সেই প্রশ্নগুলোর উত্তর এই নিয়ম প্রয়োগ করে সেগুলো করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা জানাও, আমি সেই ক্লাসটা তোমাদের জন্য বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।